মাছরাঙ্গা চিনেন? দেখছেন আপনারা? ছোট্ট একটা পাখি, একেবারে ছোট্ট, কয়েক গ্রাম মাত্র। সে মাছ শিকার করে, গাছের ডালে বসেও শিকার করে, উড়ন্ত অবস্থায়ও করে না বোধ হয়। আচ্ছা, পুকুর পাড়ে, খালের পাড়ে সে মাটি খুঁড়ে খুঁড়ে মাটির ভিতরে ডিম পাড়ে বাসা করে। বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখেছে যে একেবারে বাইরে থেকে প্রথম ভিতরের দিকে সে ঠোঁট দিয়ে এতটুকুন মোটা করে 1 ফুট যায়, 12 ইঞ্চি। 12 ইঞ্চি সোজা যাওয়ার পরে এইবার হয় বাম দিকে নয় ডান দিকে বাঁকা, 6 ইঞ্চি। 6 ইঞ্চি, তাহলে এখানে 1 ফুট, ওইদিকে 6 ইঞ্চি, টোটাল 1.5 ফুট। ওই 6 ইঞ্চির সেই মাথায় গিয়ে স্ত্রী মাছরাঙ্গা ডিম পাড়ে, আর পুরুষ মাছরাঙ্গাটায় বনে জঙ্গলে ঘুরে ঘুরে সাপের খোলস, হাফেজ সরং চিনেন নিও, হাফেজ সরং, বিষাক্ত সাপের খোলস এটা সংগ্রহ করে। দাঁড়ার সাপ, গোকরা সাপ, জাতি সাপ, এই সাপের খোলস সংগ্রহ করে নিয়ে আসে। এনে স্ত্রী মাছরাঙ্গাটা ডিম দেওয়ার পরে সে সাপের খোলসটা মাথার দিকটা বাসার ভিতরে ঢুকায়, মাথার দিকটা খোলসের ঢুকাইয়ে ওই 1 ফুট পর্যন্ত ওই মাথায় নেয়, বাকি লেজটা গর্তের বাইরে রাখে। এখন যেই কোনো মানুষ হোক, সাহসী হোক, বীর হোক, যখন এখানে এসে দেখে বাপ রে বাপ, গোকরা সাপের খোলস এই গর্তের মধ্যে ঢুকছে, লাঠি দিয়া গুতানো তো দূরের কথা, 60 মাইল বেগে দৌড় দিবে। ঠিক না ঠিক? কে শিখিয়েছে ওদেরকে এই প্রযুক্তি? কে শিখিয়েছে? কে শিখিয়েছে? এই বাবা আমি বলতে গেলে 1500 বছর পরে আজকে বিশ্বের সব বিজ্ঞানী গবেষক এক বাক্যে স্বীকার করেছে, শুধু মৌমাছিদের যারা স্ত্রীলিঙ্গ, স্ত্রী প্রজাতি, তারাই মধু সংগ্রহ করে। পুরুষ প্রজাতির কোনো মৌমাছি মধু সংগ্রহ করতে পারে না এবং করেও না। যে কুলি, ফুলের থেকে মধু খাও, উসলুকি, পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়াও, সেখান থেকে মধু সংগ্রহ করো। আর অয়াখরুজু মিন বুতুনে হা হা, স্ত্রীলিঙ্গ, স্ত্রী মৌমাছির পেট থেকে। আর মৌমাছিরা এইভাবে মধু সংগ্রহ করে। কোরআনে এই মধু যারা সংগ্রহ করে মৌমাছির, সবগুলোতে আল্লাহ মুআন্নাস, স্ত্রীলিঙ্গ এটা ব্যবহার করেছেন। আজকের আধুনিক বিজ্ঞানীরা স্বীকার করেছে একমাত্র স্ত্রী জাতীয় মৌমাছি তারাই মধু সংগ্রহ করে, অন্য কেউ করতে পারে না। পিঁপড়া চিনেন তো? পিঁপড়া আমাদের সচরাচর দেখার যেসব কীট পতঙ্গ আছে তার মধ্যে পিঁপড়া সবচাইতে ছোট। শীতের মৌসুম আসার আগে ওরা মেজর একটা লেবার, খুব বেশি খাটনি করে, কারণ শীতের কয়েক মাস বের হওয়া যাবে না। ঠান্ডায় ওদের পাগুলো শক্ত হয়ে জমে যাবে। এখন শীতের আগে তারা শীতের খানা এটা সংগ্রহ করে। আর এক এলাকার মধ্যে কিন্তু মাটির নিচে অনেকগুলো পিঁপড়ার ঢিবি থাকে, ঢিবি, পিঁপড়ার বাড়িঘর আর কি, মহল্লা, পাড়া। এরপরে তারা একটা ধান নিয়ে যায়, একটা গম নিয়ে যায়, একটা পোকা নিয়ে যায়, যায় কি না? এই যে পিঁপড়ার লাইন আছে, এটার মধ্যে একদল আছে শ্রমিক, তারা শুধু এগুলো নেবে। আপনার শরীরের ওজন মনে করেন 50 কেজি, কথা বুঝাবার জন্য বলছি। আপনি আপনার শরীরের কত গুণ বোঝা নিতে পারবেন? কাঁধে করে, মাথায় করে সমান। আর একটু শেয়ানা হইলে 1.5 গুণ, এর চাইতে 6.5 আনা হইলে 2 গুণ। বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছে একটা পিঁপড়ার ওজন যে দূর, তার নিজের ওজনের চাইতে 40 গুণ বেশি ভারী একটা বোঝা সে সামনে 2 হাত দিয়ে এইভাবে ধরে শূন্য করে নিয়ে যেতে পারে। 40 গুণ। বিজ্ঞানীরা আজকে এগুলো স্বীকার করেছে। কোরআনে একটা সূরা আছে নমল, কি, দি অ্যান্ট, পিঁপড়া, পিপিলিকা, একটা সূরা আছে। এখন এই যে
তারা এগুলা সংগ্রহ করেছে। যখন শীত আসার অব্যবহিত পূর্বে আগে আগে ওরা এবার জরিপ করে যে আমাদের কোল্ড স্টোরেজ তারা ভিতরে যে গম রাখে এক কোল্ড স্টোরে, ধান আরেক কোল্ড স্টোরে, চাউল আরেক কোল্ড স্টোরে, পোকামাকড় আরেকটা কোল্ড স্টোরে। পরীক্ষায় দেখা গেছে 6 মাস 1 বছর গেলেও যেই পোকাটা মরা পোকা নিয়ে রাখে 6 মাস পরে ওইটা তাজা, ওইটা শরীরটা আগের মতো, একটু দমেও না, শুকায়ও না, কমেও না। তাহলে মাটির নিচে এই যে শীতাতাপ নিয়ন্ত্রিত কোল্ড স্টোরেজ, এটা তারা কি দিয়ে বানায়, কেমনে বানায়, বিজ্ঞানীরা আজ পর্যন্ত এটা বের করতে পারেনি। শীতের আগে তারা জরিপ করে কোন বাড়িতে কারা কি পরিমাণ খাদ্য গুদামজাত করেছে। এখন এটাকে দেখে টেকে হাঁটাচলা করে দেখা যায় পিঁপড়ার এলাকায়, পল্লীতে, মহল্লায়, কমিউনিটিতে গমের পরিমাণ বেশি, চালের পরিমাণ কম। আরেক পিঁপড়ার ঢিবিতে পোকামাকড়ের পরিমাণ বেশি, কিন্তু চাল গম এগুলার পরিমাণ কম। এখন তারা সেখানে একটা তারিখ দেয় যে অমুক তারিখ আমাদের এখানে একটা বাজার বসবে। এই বাজারটার নাম হবে এক্সচেঞ্জ মার্কেট, পণ্যের বিনিময়ে। দেখেন, বায় হেদায়া কিতাব থেকে শুরু করে উপরের দিকে আপনি দেখেন ক্রয় বিক্রয়, তাবদিলুল মাল বিল মাল বিতারাদি, একটা পণ্য দিয়ে আরেকটা পণ্য বদল করে, বিনিময় করে ক্রয় বিক্রয় করা। এটা হলো ক্রয় বিক্রয়, বায় বুয়ু, এটার মূল অর্থ। আবার প্রত্যেকটা ঢিবিতে, পিঁপড়ার প্রত্যেকটা কমিউনিটিতে কিছু সিআইপি আছে, সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, কিছু সিআইপি, তারা আবার এটাকে জরিপ করে, করার পরে মার্কেট ডেটে প্রত্যেকের মালগুলা মার্কেটে শো করার পরে বলে যে তোমরা আমাকে এতগুলা গম দেবে, আমরা তার বিনিময়ে তোমাদেরকে এতগুলা চাল দেব, তোমরা আমাদেরকে এতগুলো ফল, আম, কাঁঠাল, এগুলা ফলের রস তোমরা দেবে, আমরা তোমাদেরকে এতগুলো কীট। এরপরে আরেকটা জিনিস, ধান যেটা এটা আস্ত রেখেছে তার গোডাউনে, ধানের গুদামে, চাল যেটা এটা আস্ত রেখেছে, গমের দানা যেটা এটাকে গোডাউনে রাখার আগে ওদের মুখের মধ্যে একটা কেসি আছে, দেখছেন কিনা? ওই কেসির কামড় বোধহয় কোনোদিন খান নাই, পিঁপড়ার মুখের কেসির কামড়। এই কাশিটা দিয়ে ওরা গমটাকে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে সেটাকে গুদামে রাখে। বিজ্ঞানের পরীক্ষায় দেখা গেছে যে ধান, চাল এগুলো মাসের পর মাস রাখলেও নষ্ট হয় না, কিন্তু গম আর গমের বিচি এটাকে মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে যদি না রাখা হয় 1 থেকে 1.5 মাসের ভিতরে এগুলো পচে খোসা হয়ে যায়, জোগা হয়ে যায়। যখন মাঝখান দিয়ে কেটে রাখে এটা ইট ইজ যেমন রাখে এইভাবে থাকে। কে শিখিয়েছে ওদেরকে? আল্লাহু আকবার। কে শিখিয়েছে? এখান থেকে আমরা এই জিনিসটা মানতে বাধ্য। আপনার পায়ের নিচের ক্ষুদ্র একটা পিপিলিকা, পিঁপড়া, এটার গুরুত্ব কিন্তু, এটার বুদ্ধি বিবেক, এটার কাণ্ড কারখানা, এটার তথ্য প্রযুক্তি মানুষের চাইতে বোধহয় দুর্বল, নাকি বেশি, নাকি সবল? কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করেছেন। আরেকটা কথা এখানে না বললেই নয়, আমি যেই কথাগুলো বলেছি কোরআনে পাকের দৃষ্টিকোণ থেকে বলেছি। ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা, তোমার 3.5 হাত বডিতে যেই কলকবজা মেশিনারিগুলো আমি দিয়েছি, একটা একটা করে যদি জন্মের পর থেকে মরণ পর্যন্ত গণনা করো, তুমি তোমার শরীরের 3.5 হাত এই দেহের নিয়ামত এটা গণনা করে শেষ করতে পারবে না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, এই নিয়ামতের বোধহয় শুকরগুজারি করে শেষ করা যাবে। এই যে আপনার মাথার মগজের মধ্যে 12 লক্ষ কোঠা আছে, 12 লক্ষ কোঠাতে 12 লক্ষ নার্ভ আছে, টিউব আছে, রগ আছে।
প্রত্যেকটা কোঠার মধ্যে একটা রগের পাইপ লাগাই দিয়েছে। আপনি খানা খান, খাওয়ার পরে এগুলো আপনার শরীরের ভিতরে ডাইজেস্ট হয়, হজম হয়। ডাইজেস্টের ঘটনা বলতে গেলে আমাকে আবার 1 ঘন্টা কথা বলা লাগবে, বলতে পারলাম না। দেখুন, আপনি খেয়েটে এইটাকে প্রথম বড় একটা থলিতে নেন, গিলেন আর খান, কেউ চাবায়ও না, জন্মের খাওয়া খায়। এখানে যাওয়ার পরে এই আপনার এই পাকস্থলী যেখানে খাদ্যগুলো নিয়েছেন, এখান থেকে এগুলো কিছু হজমি পোকা আছে, হজমি পোকা ছোট্ট 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 ছোট্ট, গরু মহিষ জবা করলে বোধহয় দেখা যায় না, আছে আছে, আপনারও আছে। আপনি খাওয়া যখন বন্ধ করেন, শেষ করেন, তখন ওরা এগুলাকে দাদিউষণ করে, চাবায় 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 একটা দলা করে। দলা করার পরে সেখানে আরেকটা মেশিন আছে, এই মেশিনে এগুলাকে চিপে চিপে এইটার পানির অংশ, ভিটামিনের অংশ, ক্যালোরির অংশ এটাকে আলাদা করে। ক্যালোরি ভিটামিনগুলোকে 12 লক্ষ রগের ভিতর দিয়ে আপনার এখানে পাঠায় কে? এখানে একটা স্পঞ্জ মেশিন আছে, এখানে একটা পাঞ্চ মেশিন আছে। এই মেশিনটা ঝক ঝক ঝক, এখানে এখানে বুকের বাম দিকে হাত দিয়ে দেখেন, এটার নাম কি? হার্ট। এটার নাম কি? হার্ট। এটা হলো সব কিছুর কেন্দ্রবিন্দু। যতক্ষণ এটা ঝক 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 এটা থাকবে, ততক্ষণ আপনি আসেন। ঝকঝক থেমে যাবে, আপনি নাথিং, আপনি আর নাই। এখানে রক্তগুলা পাঠায়। এরপরে শোভা চিনেন তো? এগুলোকে আপনার মেরুদাঁড়ার সাথে লাগানো নিচের দিকে একটা মোটা পাইপ আছে। এই পাইপ দিয়ে আপনার তল পেটে আরেকটা গোডাউন আছে ছোট, এই গোডাউনের মধ্যে শোভাগুলা জমা হয়। এই শোভাগুলা আবার নিচের দিকে বাইর হয়ে যাওয়ার জন্যে আপনার পিছনে আরেকটা ফাঁক আছে, গুজ্জদার যেটাকে বলে আর কি, সেখান দিয়ে শোভাগুলা বের হয়। এরপরে ভিটামিনগুলো, ক্যালোরিগুলো, আমার কথা আপনারা বুঝেন তো? কঠিন হলে কিন্তু বলবেন, বুঝতে পারছেন তো? এরপরে ভিটামিন, ক্যালোরি এগুলোকে আরেকটা মেশিনে ডাইলিউশন করে ক্রাশ করে মিশিয়ে টিশিয়ে এইবার পানি, যেগুলো শরীরের জন্য এই মুহূর্তে দরকার নাই, এগুলোকে আপনার কিডনি পর্যন্ত আরেকটা পাইপ আছে। এটা বেশি মোটা না, ওই আগেরটা মোটা, শোভা যেটা দিয়ে যায়, কি শোভা যেটা দিয়ে যায় মানে পায়খানা আর কি। এবার তো বুঝেছেন। এরপরে আপনার এই যে পানির অংশ, রক্তগুলাকে আলাদা করেছে, ভিটামিনগুলোকে আলাদা করেছে, ক্যালোরিগুলাকে আলাদা করেছে। আলাদা করে তারপর আপনার এই কিডনির মুখে একটা চালনি আছে, চালন চিনেন তো? এই চালনিটার দায়িত্ব হলো এই যে পানিগুলো, অতিরিক্ত পানি যেগুলো বের হবে, এই পানিগুলো কিডনির মুখে প্রথমে যায়। এখানে একটা ছাঁকনি আছে, কি ছাঁকনি। এই ছাঁকনির দায়িত্ব হলো পানিগুলোকে ছেড়ে দেবে। আর এই পানির সাথে যদি কোনো সুগার থাকে, সুগারগুলোকে আলাদা করবে। দেখেন, ফ্রেশ পানিগুলোকে কিডনি ছেড়ে দেবে। কিডনির মাঝখানে আবার আরেকটা ছাঁকনি আছে, এই ছাঁকনিটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট। আর মুখে যে ছাঁকনিটা আছে এটার নাম সুগার কন্ট্রোল ইউনিট। তাইলে এক চালনিতে রক্তগুলা থেকে এই যে আপনার সুগার, এটা আলাদা করে। সুগার যদি রক্ত থেকে আলাদা না করে, তাহলে বাচ্চা যেদিন জন্ম নেয় সেদিন থেকেই ডায়াবেটিক শুরু হয়ে যাবে। যার জন্য সুগারগুলোকে আলাদা করে, পেশাবের সাথে যাতে কি সুগার যেতে না পারে। পরের ছাঁকনিতে রক্তগুলাকে আলাদা করে আবার আরেকটা উল্টা পাইপ দিয়ে উপরের দিকে সে হার্টের মধ্যে পাঠায়। হার্টের এখানে আবার একদিকের হাড়টা একটু ছোট, আরেক দিকে একটু বড়। এখানে পাঠানোর পরে হার্টের সাথে লাগানো আছে ফুসফুস। এই ফুসফুসের মধ্যে হার্টের থেকে ঝক 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 ঝক, প্রত্যেকটা ঝকঝকের সাথে একদলা রক্ত ফুসফুসে যায়। ফুসফুসে গেলে ফুসফুস এটাকে রিফাইন করে, এটাকে চেক আপ করার পরে যেন কোনো রকমের বিষাক্ত দূষিত কিছু না থাকে। মোটা একটা রগ আপনার একবার এখান দিয়ে
গর্দানের পিছন দিয়ে আপনার মস্তিষ্ক এখানে গিয়ে 12 লক্ষ টিস্যুর মধ্যে এটা ভাগ হয়েছে। শরীরের যতটা পশম, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় একটা একটা রগ আছে, এক একটা পাইপ আছে। এখান থেকে রক্তগুলো ওই মেশিন যখন ঝকঝক করে, হ্যাঁ, তখন এই রক্তগুলো এই পাইপগুলোর ভিতর দিয়ে আপনার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যায়।